প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে অনলাইনে ক্লাস নিতে হাজির হয়েছি। আমি নুরুল হক, প্রভাষক, গণিত বিভাগ, ঢাকা কমার্স কলেজ। আজকে আমরা উপবৃত্তের বাকি অংশ শিখব। আমরা উপবৃত্তের কিছু ফর্মুলা আমরা শিখেছিলাম, সূত্র, যে সূত্রের মাধ্যমে আজকে আমরা প্রবলেম সলভ করব। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল 400। এটা একটা উপবৃত্তের সমীকরণ। ওরা বলে দিচ্ছে যে এটা একটি উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু বা বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, উপকেন্দ্রিক লম্বরেখা, নিয়ামক রেখার সমীকরণ এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, দুই উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমাদের অনেকগুলো মান বের করতে বলছে। ঠিক আছে, আমরা এখানে ফর্মুলা শিখেছি, প্রত্যেকটা আমরা কিভাবে নির্ণয় করবো আমরা শিখেছি। আমরা এই যে উপবৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে আমরা যে উপবৃত্তের সমীকরণ যে ফর্মেটে জানি সে আকারে প্রকাশ করব। তোমরা যদি দেখো যে x², এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইজ ইকুয়াল টু 1। এই আকারে আমরা উপবৃত্তের সমীকরণ জানি। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটাকে আমরা এই আকারে তৈরি করে নিব। আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাই আমরা লিখলাম যে দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 400। তোমরা এখানে লক্ষ্য করো যে আমাদের উপবৃত্তের যে সমীকরণটা আমরা জানি সেই সমীকরণে এখানে সবসময় 1 ছিল, এখানে 1 ছিল। তাহলে আমাদের এখানে আছে কি 400। তাহলে আমাদের এখানে 400কে সরাতে হবে। এর মানই আমরা 400 দিয়ে আমরা উভয় পাশে ভাগ করে দিলাম। দেখো এখানে 400 দিয়ে ভাগ করলাম, এটাকে 400 দিয়ে ভাগ করলাম, আর এটাকে 400 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে 1। তারপরে দেখো এটাকে 25 দিয়ে এটা 400কে কাটাকাটি করলাম, তাহলে থাকবে 16, আর এই 16 দিয়ে 400কে কাটাকাটি করলে থাকবে 25। যেহেতু আমরা x² নিচে a² জানি, y² নিচে b² জানি, এই জন্য আমরা এই 16কে আমরা a² আকারে প্রকাশ করব, মানে একটি সংখ্যার বর্গ আকারে প্রকাশ করব। দেখো 4-এর উপর বর্গ দিলে 16 হয়, তাহলে আমরা 4-এর উপর বর্গ দিলাম, আর 5-এর উপরে বর্গ মানে 5-এর² দিলে 25 হয়, এই জন্য আমরা 5-এর উপর a² আকারে লিখলাম। এর মানে হচ্ছে আমরা এই ফরম্যাটে সাজালাম। এখন আমরা এটাকে আমরা 1 নং সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি এই সমীকরণের দিকে, দেখা যায় যে এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে বি এর মান হচ্ছে 5। আমি তোমাদের বোঝার জন্য এই সমীকরণটা পাশে লিখে নিচ্ছি। এখানে বি এর মান হচ্ছে 5 আর এ এর মান হচ্ছে 4। তাহলে বি এর মান হচ্ছে 5, এ এর মান হচ্ছে 4। তাহলে এখানে 5 বড় কার থেকে? 4-এর থেকে। তাহলে 5টি কি? ওয়াই এর নিচে। এর মানে ওয়াই অক্ষটাই আমাদের প্রধান অক্ষ হবে। এই পরাবৃত্তে আমাদের ওয়াই অক্ষটাই হবে প্রধান অক্ষ, মানে বৃহত্তম অক্ষ, আর এক্স অক্ষটা হবে ক্ষুদ্রতম অক্ষ। তাহলে তোমরা এটাকে যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করো তাহলে দেখবা যে এটা এরকম আসে। এটা যদি দুইটা অক্ষ হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বৃহত্তম অক্ষ, তাহলে পরাবৃত্তটা হবে এরকম। এই পিছনে এদিকে হবে নিয়ামক রেখা, এটার পিছনে হবে নিয়ামক রেখা। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে এস প্রাইম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জেড প্রাইম, এটা হচ্ছে এম প্রাইম, আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এম,
এটা উপকেন্দ্র, শীর্ষবিন্দু হলো এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এটা সামনে ঠিক, এটা হলো এস, আর এটা হচ্ছে সি, আর এটাকে আমরা প্রকাশ করতাম বি, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এরকম আকারে হবে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে শীর্ষবিন্দু, যে উপকেন্দ্র, এই যে শীর্ষবিন্দু দুইটা, উপকেন্দ্র এই দুইটা, আর এগুলা সব ওয়াই অক্ষের উপর অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই অক্ষের উপর অবস্থান করে মানে বৃহত্তম অক্ষ যদি ওয়াই অক্ষ হয়, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো শিখছি ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটা তোমাদের বোঝানোর জন্য এই চিত্রটা এখানে এঁকে নিলাম। তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে যদি দেখো তোমরা যে আমি যে কাজটা করছিলাম, যে এই যে 1 নং সমীকরণ যেটা দিলাম, যেটা বের করলাম, ওই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1 এর সাথে তুলনা করে পাই। কি পাই? এর মান 4 পাবো আর বি এর মান পাবো 5। এ থেকে দেখলাম যে বিটা 5, এটা 4, এর মানে বিটা বড়, এটা ছোট। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে সুতরাং উপবৃত্তের বৃহত্তম অক্ষ ওয়াই অক্ষের উপর অবস্থান করে, মানে অবস্থিত, মানে ওয়াই অক্ষটাই হচ্ছে বৃহত্তম অক্ষ আর এক্স অক্ষটা হচ্ছে ক্ষুদ্রতম অক্ষ। যেহেতু ওয়াই অক্ষ বৃহত্তম অক্ষ, তাহলে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র, আমরা যে উৎকেন্দ্রিকতা বের করতে বসে, উৎকেন্দ্রিকতা ই হবে কি √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি, কারণ এখানে বি বড়, এই জন্য বড়টার বর্গ মাইনাস ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা মানে বি। এখানে এ এবং বি এর যদি মান বসাই, বি এর মান আমরা জানি 5 বসালাম, এর মান আমরা জানি 4, এখানে 4 বসালাম। তাহলে 5 এর বর্গকালে 25 আর 4 এর বর্গকালে 16, তারপর নিচে 5 রাখলাম। তারপর দেখো এখানে 25 মাইনাস 16 এর মানে হচ্ছে কি 9, আর 9 এর উপর রুট আছে, মানে এইখানে লেখা যায় 9কে কি লেখা যায় 3 স্কোয়ার আকারে লেখা যায়। আর আমরা জানি 3 স্কোয়ারে 9 হয়, আর স্কোয়ারে কি রুট উঠে যায়, তাহলে থাকবে হচ্ছে উপরে 3 আর নিচে থাকবে 5। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা আমরা পেলাম হচ্ছে 3/5। তারপরে তোমরা যদি খেয়াল করো, তোমাদের তারপরে কেন্দ্র নির্ণয় করতে বলছিল। আমরা জানি কেন্দ্র সবসময় কি হয় 0 0, এই জন্য এই উপবৃত্তের কেন্দ্র হবে কি 0 0। ঠিক আছে, তারপরে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী দেখো উপকেন্দ্র নির্ণয় করতে বলছিল। উপকেন্দ্র আমরা চিত্রে দেখলাম যে উপকেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থান করে, আর ওয়াই অক্ষের উপর অবস্থান করে এরকম উপকেন্দ্রে এক্স এর মান হয় 0। তাহলে আমাদের সূত্রটা হবে 0 ± বিই। আমরা যে ফর্মুলাটা শিখেছি ওইখানে আমাদের ওয়াই অক্ষ বৃহত্তম অক্ষ হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0 ± বিই। এখন আমরা বি এর মান আমরা জানি, ই এর মানও আমরা নির্ণয় করেছি। তাহলে এখন আমরা এই মানগুলো বসাবো। দেখো বি এর মান আমরা 5 সেটা বসালাম, আর ই এর মান হচ্ছে 3/5 সেটা আমি বসালাম। তারপরে এই 5 যদি আমরা কাটাকাটি করি, তখন এখানে থাকবে হলো 3, এর মানে হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে 0 ± 3। তারপরে দেখো বৃহত্তম অক্ষের প্রান্তবিন্দু, এখানে বৃহত্তম অক্ষটা ছিল ওয়াই অক্ষ, এবং ওয়াই অক্ষের প্রান্তবিন্দু এর স্থানাঙ্ক হবে কি 0 ± বি, যে ফর্মুলাটা আমরা শিখেছি। তাহলে এইখানে বি এর মান আমরা বসাবো, বি এর মান আমরা জানি 5 আমরা বসালাম। তাহলে আমাদের বৃহত্তম অক্ষের প্রান্তবিন্দু আসলো 0 ± 5। তোমাদের এটা কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো যদি যে ফর্মুলা মানে 2 টাইপের ফর্মুলা আমরা শিখেছি, মানে 2 টাইপের সূত্র আমরা শিখেছি উপবৃত্তের সমীকরণের। এই 2 রকম যে সূত্র তোমরা যদি মনে রাখো, তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে না। এই জন্য আগে তোমাদের এই ফর্মুলাগুলো মানে সূত্রগুলো মনে রাখবে, মানে এইগুলো আগে ঠিকভাবে পড়ে নিবে বা এটা আয়ত্ত করে নিবে, মানে এটা চিত্র দেখে নিজের স্টাইলে আয়ত্ত করে নিবে, দেন আমরা প্রবলেম সলভ করা শুরু করবে, দেন তোমরা প্রবলেম সলভ করা শুরু করবে। তারপরে দেখো নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখাটা কিন্তু ছিল এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষকে ছেদ করছিল, তাহলে এই জন্য এক্স এর মান 0 ± b/e। তারপরে এখানে বি এর মান যদি আমরা বসাই, বি এর মান আমরা জানি 5 আর ই এর মান জানি 3/5। তারপরে এই ভাগটাকে গুণ করে দিলে 5টা উপরে নিয়ে যদি যাও, তখন 5 এর সাথে 5 গুণ হলে 25 হবে,
ডিভাইডেড বাই 3। তারপরে দেখো তাহলে আমরা নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক পেলাম 0 ± 25 ডিভাইডেড বাই 3। তারপর হচ্ছে ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু। ক্ষুদ্র অক্ষটা ছিল আমাদের হচ্ছে এক্স অক্ষ, আর ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু বলতে এক্স অক্ষের উপরে যে দুটো প্রান্তবিন্দু আছে বি প্রাইম, আমরা চিত্রে দেখেছিলাম, তার স্থানাঙ্ক হবে এক্স অক্ষের উপর যেহেতু অবস্থান করে তাহলে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে না। তাহলে সেটার সূত্রটা আমরা জানছিলাম যে ±a0, এর মান যদি এখানে বসাই তাহলে আমরা পাবো 0 ±4 0। এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু, এটা আমরা বের করলাম। তার পরবর্তীতে আমরা বের করব যে বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের সমীকরণ, এখানে বৃহৎ অক্ষ ছিল ওয়াই অক্ষ, আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ x = 0, তাহলে এটা আমরা নির্ণয় করে নিলাম। তারপর দেখো ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষটা ছিল কি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তারপরে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে যে লম্ব রেখাটা ছিল, যে দুইটা লম্ব রেখা ছিল, সে দুইটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল ছিল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে y = সামথিং, এর মানে y ± be। এটা আমরা জানি ফর্মুলা থেকে। এখন আমরা কি করব, এই বি এবং ই এর মান বসাবো। বি এর মান আমরা জানি 5, আর ই এর মান আমরা বের করলাম 3/5। তাহলে এটা যদি 5 যদি কাটাকাটি করি, এখানে থাকবে 3, এর মানে y ± 3। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বরেখার সমীকরণ। তারপরে দেখো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখাটাও ছিল এক্স অক্ষের সমান্তরাল, দুইটা নিয়ামক রেখা ছিল এক্স অক্ষের সমান্তরাল। এই যে প্লাস মাইনাস এগুলো আসে কির জন্য, এটা দুইটা মানে একটা হচ্ছে পজিটিভ দিকে, একটা হচ্ছে নেগেটিভ দিকে। এই জন্য পজিটিভ দিকে একটা নিয়ামক রেখা আছে ওয়াই অক্ষের, এবং ওয়াই অক্ষের নেগেটিভ দিকে একটা নিয়ামক রেখা আছে। এই জন্য নিয়ামক রেখা এবং এই নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য ওয়াই ± b/e। এখানে বি এর মান আমরা বের করছিলাম, ই এর মান বের করছিলাম, এই মান আমরা বসাবো। বি এর মান আছে 5, ই এর মান বের করলাম আমরা 3/5, এটা বসালাম। 5 আর 5 উপরে গুণ হলে 25, আর নিচে 3 থাকবে। তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ পেলাম y ± 25 ডিভাইডেড বাই 3। তারপর দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এখানে আমাদের বৃহৎ অক্ষ ছিল y অক্ষ এবং বি ছিল বড়, এই জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস বি। তাহলে বি এর মান যদি এখানে বসাই আমরা 2 × 5, এর মানে 10। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 10 একক। আর ক্ষুদ্র অক্ষ ছিল ওয়াই অক্ষ এবং এটা ছিল ক্ষুদ্র, মানে এর মান ছিল ছোট। তাহলে এখানে যদি এর মান বসাই তখন আমরা পাবো হচ্ছে এর মান হচ্ছে 4 যদি এখানে বসাই 2 × 4 = 8। এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 8 একক। তারপর দেখো দুই উপকেন্দ্রের দূরত্ব। উপকেন্দ্র হচ্ছে এস, আর একটা ছিল এস প্রাইম। এই দুইটার মধ্যবর্তী দূরত্বের নির্ণয় আমরা ফর্মুলা জানি 2be। তাহলে এখানে বি এর মান এবং ই এর মান যদি বসাই, মান বসালাম, তারপর এখানে থাকবে 5 আর 5 যদি কাটি তাহলে এখানে থাকবে 2, আর এখানে আছে 3। তাহলে 2 আর 3 গুণ করলে হবে 6। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 একক। তারপরে আমরা শিখব হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা যেহেতু এখানে ওয়াই অক্ষ বৃহত্তম অক্ষ, আর সেহেতু বি বড়, আমরা এক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে 2a² ডিভাইডেড বাই বি। এখানে এ এর মান এবং বি এর মান যদি বসাই তখন আমার আসবে এর মান হচ্ছে 4, তাহলে a² মানে 4a², আর বি এর মান যে 5 বসালাম, তাহলে এখানে আসবে 4a² মানে 16 × 2 মানে 32, আর ডিভাইড বাই 5। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে হচ্ছে আমাদের 32/5 একক। এটা হচ্ছে এই প্রবলেমটা, কিন্তু এখানে তোমরা যদি দেখো তাহলে এই প্রবলেমটার প্রত্যেকটা মানই কিন্তু আমরা বের করে নিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা মানই আমরা বের করছি। তাহলে এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। এখন আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেমগুলো এরকম আমরা একে একে সমাধান করব। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে আসি। পরবর্তী প্রবলেমে যদি লক্ষ্য করো, এখানে কি বলছে, এখানে বলা হচ্ছে
যে পি এর মান কত হলে পি এর মান কত হলে পি এর মান কত হলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। তারপর বলা হচ্ছে উপকেন্দ্রটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের অবস্থান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলছে যে পি এর মান কত হলে এই উপবৃত্তের একটা সমীকরণ আছে, এই উপবৃত্তের সমীকরণটা এই 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করে। যেহেতু এই উপবৃত্তের সমীকরণটা মানে এই উপবৃত্তটা এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে আমরা জানি কোনো যদি রেখা বা কোনো উপবৃত্ত বা কোনো পরাবৃত্ত যাই হোক না কেন যে বিন্দু দিয়ে অতিক্রম করবে ওই বিন্দুটা ওই সমীকরণকে সিদ্ধ করবে। যেহেতু এই সমীকরণটা এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। এই কাজটাই আমরা করব। দেখো আমরা যেটা আছে এখানে পরবৃত্ত না, এখানে হবে উপবৃত্তের সমীকরণ, এখানে উপবৃত্ত, এখানে হবে উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের সমীকরণ প্রদত্ত উপবৃত্তের সমীকরণ এখানে কি আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল 1। এখন বলা হচ্ছে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এই উপবৃত্তটা 6 4 বিন্দুগামী, এটাই আমরা লিখলাম 1 নং উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে যায়। যেহেতু 1 নং এই উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে যায়, তাহলে 6 4 এই 1 নং সমীকরণ কী করবে সিদ্ধ করবে। এর মানে এক্স এর মান এখানে 6, ওয়াই এর মান হচ্ছে 4, এক্স এর জায়গায় 6 বসাবো, ওয়াই এর জায়গায় আমরা 4 বসাবো। তাহলে এক্স এর জায়গায় আমরা 6 বসালাম, দেখো এক্স স্কোয়ার এর মানে 6 স্কোয়ার ডিভাইডেড বাই পি, এই পি রাখলাম, প্লাস ওয়াই স্কোয়ার মানে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার রাখলাম ইজ ইকুয়াল 1 রাখলাম। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো 6 স্কোয়ার মানে 36 ডিভাইডেড বাই পি প্লাস রাখলাম 4 স্কোয়ার মানে কি 4 4 16, 4 আর 4 16 মানে 4 আর 4 16 ডিভাইডেড 5 স্কোয়ার মানে 25 ইজ ইকুয়াল 1। আমরা কী করলাম, যেহেতু পি এর মান বের করবো এই জন্য এই 36 ডিভাইডেড বাই পি আমরা বাম পাশে রেখে দিলাম, আর 16 ডিভাইডেড বাই 25 এটা ডান পাশে নিয়ে আসলাম। যেহেতু এটা মাইনাস প্লাস ছিল, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। তারপর দেখো এটাকে যদি 25 এটাকে যদি লসাগু করি, তাহলে দেখবা এখানে 9/25 আসে, আর এখানে 36 বাই পি এটা রেখে দিলাম। তার পরবর্তীতে যদি তোমরা দেখো পরবর্তীতে এখানে আছে, তোমরা এখানে যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে যে এখানে তারপরে আমরা আর গুণন করলাম, আর গুণন করলে দেখবা 9p ইজ ইকুয়াল 36 ইন্টু 25 আসবে। তাহলে এটাকে 9 দিয়ে যদি ভাগ করি উভয় পাশে, তাহলে দেখবা যে p ইজ ইকুয়াল 100 আসবে। এর মানে p এর মান কিন্তু আমাদের বের করতে বলছিল, তাহলে এখান থেকে আমাদের p এর মান কিন্তু একটা আমরা বের করে নিলাম, এটা হচ্ছে একটা অ্যান্সার কিন্তু। তারপরে দেখো এই p এর মানটা, তোমরা যদি আমি আমার পিছনের দিকে যাই, p এর মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা কিন্তু এখানে একটা উপবৃত্তের সমীকরণ আমাদের পেয়ে যাব, যেখানে p থাকবে না। p এই কাজটাই করবো, আমরা p এর মান আমরা 1 নংয়ে বসাবো। তাহলে 1 নংয়ে p এর মানটা আমরা এখানে বসালাম। তাহলে সেটা কি বসালাম, যে এক্স স্কোয়ার ডিভাইড বাই p এর জায়গায় আমরা বসালাম 100 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল 1। যেহেতু আমরা এরকম জানি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এরকম আমরা উপবৃত্তের সমীকরণ জানি। এর জন্য আমরা এটাকে এই সমীকরণটাকে এই সমীকরণ আকারে তৈরি করে নিব, যে এখানে আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 100, এটাকে আমরা কি লিখবো 10 স্কোয়ার, কারণ 10 স্কোয়ারে আমরা জানি 100 হয়। তাহলে এখানে এটা আসলো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার আকারে আসলো, প্লাস দিলাম ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 5 স্কোয়ার, এর মানে কি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার আকারে আসলো ইজ ইকুয়াল টু 1। এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম।
এখন এই 2 নং সমীকরণকে মানে এই যে সমীকরণ, এই সমীকরণকে আমরা এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। এটার সাথে যদি 2 নংয়ের সাথে যদি এটা তুলনা করি তাহলে দেখবা যে এর জায়গায় এখানে 10 আছে, তাহলে এখানে এর জায়গায় 10 মানে এর মান 10, আর এখানে যদি তুলনা করি তাহলে এখানে দেখতেছো তোমরা বি এর জায়গায় আমার এখানে কি আছে 5 আছে, এর মানে বি এর মান 5। তো এ থেকে আমরা কি বুঝলাম যে এর মানটা কিন্তু বি এর মানের থেকে বড়, এর মানে এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 5, এর মানে এটা বড় বিটা ছোট, সেটাই আমি লিখলাম এ গ্রেটার দ্যান বি। যখনই এ বড় বি ছোট তখন আমরা যে ফর্মুলাটা আমরা উপবৃত্তের ক্ষেত্রে জানি সেই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের যে মানগুলো নির্ণয় করতে বলছে ওই মানগুলো আমরা নির্ণয় করব। দেখো আমাদের উৎকেন্দ্রিকতা আমাদের নির্ণয় করতে বলছিল, তাহলে উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল কী হবে রুট ওভার বড়টা মানে এইখানে বড় মানে বড়টা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা মানে এ। এখন আমরা এখানে এ বি এর মান বসাবো, এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 5, এটা বসালাম। তো এখানে যদি আমরা করি 10 স্কোয়ার মানে 100 আর 5 স্কোয়ার মানে 25, তারপর যদি মাইনাস করি তাহলে তোমরা দেখবা যে 75 আসে, আর নিচে 10 দিলাম। আর 75কে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখবা এটাকে 75কে এখানে লেখা যায় হচ্ছে রুট ওভার 75কে লেখা যায় 25 ইন্টু 3, তারপর এটাকে লেখা যায় 25 মানে কি 5 স্কোয়ার ইন্টু 3, তাহলে স্কোয়ারে রুট যায়, তাহলে 5টা বাইরে চলে আসবে আর ভিতরে থাকবে শুধু 3, তাহলে রুট ওভার 75কে আমরা লিখতে পারি 5√3 আর ডিভাইড বাই 10। আর এখানে তোমরা যদি 5 আর 10 কাটাকাটি করো তাহলে দেখবা যে নিচে 2 থাকে আর উপরে √3। এটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তারপরে আমরা নির্ণয় করব হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। যেহেতু তোমরা এখানে খেয়াল করছো যে এখানে এক্স অক্ষ হচ্ছে আমাদের প্রধান অক্ষ, কারণ এটা আমাদের বড় ছিল এই জন্য আমাদের এক্স অক্ষটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো যেহেতু এক্স অক্ষ আমাদের প্রধান অক্ষ তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে ±a0, কারণ শীর্ষবিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করে, এই জন্য এক্স এর মান থাকবে ওয়াই মান থাকবে না। এখন আমরা এখানে এর মান যদি বসাই, এর মান হচ্ছে 10, আমরা এখানে 10 বসালাম, আর এখানে আছে আমাদের এক্স ওয়াইয়ের মান 0, যেটা 0 রাখলাম, এটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপরে দেখো এখানে আমাদের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র যে দুইটা সে দুইটাও কিন্তু আমাদের এক্স অক্ষের উপর অবস্থান করে, এই জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে ±a0। আর সেক্ষেত্রে আমরা এ এবং ই এর মান বসাবো, এ এবং ই এর মান বসালাম, এর মান বসালাম 10 আর ই এর মান যেটা বের করছি √3 ডিভাইডেড বাই 2 আর 0 রাখলাম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা যে 2 আর 10 কাটাকাটি করলে এখানে থাকে 5√3, 0। এটাই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতেছি, এটা কিভাবে আমরা বুঝলাম এই সূত্র হবে, কারণ এইখানে আমাদের এক্স অক্ষ হচ্ছে প্রধান অক্ষ, কারণ এটা বড় বি এর থেকে, এই জন্য এক্স অক্ষটা প্রধান অক্ষ, আর এক্স অক্ষ যখন প্রধান অক্ষ বা বৃহৎ অক্ষ হয় তখন এই সূত্রগুলো হয়। আমরা দুই রকম সূত্র জানি, এক্স অক্ষ যখন বৃহৎ অক্ষ তখন একরকম সূত্র, আবার ওয়াই অক্ষ যখন বৃহৎ অক্ষ তখন আর এক রকম সূত্র। তারপরে দেখো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আমরা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানি 2ae, তাহলে আমরা এখানে 2 রাখলাম, ই এর মান বসালাম আর ই এর মান বসালাম √3 ডিভাইড বাই 2। এই 2 আর এই 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 10√3, তাহলে আমরা দেখলাম যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলো 10√3 একক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমরা যদি আবার দেখো এখানে তোমাদের বের করতে বলছিল উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, সেটা আমরা বের করলাম। উপকেন্দ্রের অবস্থান নির্ণয় করা মানে উপকেন্দ্র কোথায় অবস্থান করে মানে স্থানাঙ্ক, এবং ওর মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা নির্ণয় করলাম। এখন আমরা পরবর্তী যে প্রবলেমটা আমরা সেটা সলভ করব। আমি একই নিয়মের যে প্রবলেমগুলো আছে আমি প্রত্যেকটা প্রবলেম আমি তোমাদের করাচ্ছি,
আর এই নিয়মের মানে এই একই নিয়মের প্রবলেম বলতে আমি বুঝাচ্ছি যে এক নিয়মের একটা প্রবলেম আমি করাচ্ছি, বাকি যে প্রবলেমগুলো আছে সেটা তোমরা বাসায় করবে, সেগুলো আমি আশা করি পারবে, কারণ এই প্রবলেমগুলো তোমরা যদি বুঝতে পারো বাকি যে প্রবলেমগুলো তোমাদের থাকবে সেগুলো অবশ্যই পারবে। তারপরে তোমরা দেখো এখানে এই যে প্রবলেমটা এখন আমরা সলভ করব, সে প্রবলেমটা কি বলছে, এখানে বলছে যে উবৃত্তের প্রধান অক্ষ দুটি কে, উবৃত্তের যে অক্ষ আছে, উবৃত্তের দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে বৃহত্তম অক্ষ আর একটা হচ্ছে ক্ষুদ্রতম অক্ষ। ওরা বলছে উবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অর্থাৎ প্রধান অক্ষ এবং বৃহত্তম অক্ষ এবং ক্ষুদ্রতম অক্ষকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল 1/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 যদি হয় তখন আমাদের উবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ উবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য ওরা আমাদের উৎকেন্দ্রিকতা দিয়ে দিল এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিছে, আমাদের এই দুইটা মান দিছে, এই দুইটা মান দিয়ে আমাদের উবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু উবৃত্তের সমীকরণ কি হবে সেটা আমরা জানি না, আমাদের নির্ণয় করতে হবে, এই জন্য আমরা উবৃত্তের সমীকরণটা ধরে নেব। আমরা সেটাই ধরে নিলাম যে ধরি উবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে উবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যে আমরা উবৃত্তের সমীকরণ যে রকম জানি আমরা সেটা ধরে নিলাম। এখানে তোমরা মনে রাখবা যে কোন অক্ষটা মেইন অক্ষ, মানে এক্স অক্ষ প্রধান অক্ষ না ওয়াই অক্ষ প্রধান অক্ষ, মানে বৃহত্তম অক্ষ কোন অক্ষ সেটা আমরা জানি না, এই জন্য আমরা ধরে নেব যে এক্স অক্ষ বৃহত্তম অক্ষ, ওয়াই অক্ষ ক্ষুদ্রতম অক্ষ, এটা আমরা ধরে নেব। যদি উবৃত্তের সমীকরণ যদি এরকম ধরতে হয় তাহলে আমরা এক্স অক্ষই আমার বৃহত্তম অক্ষ ধরে নেব এবং ওয়াই অক্ষ ক্ষুদ্রতম অক্ষ ধরে নেব, এই জন্য আমরা এটাকে বড় এবং বিটাকে আমরা ছোট ধরে নিলাম। তারপরে দেখো এখানে আমাদের উৎকেন্দ্রিকতা ছিল 1/3, তাহলে আমরা এখানে এটাই লিখলাম যে এখানে উৎকেন্দ্রিকতা আমরা জানি উৎকেন্দ্রিকতাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই ইজ ইকুয়াল 1/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের যেটা দেওয়া আছে 8 সেটা আমরা লিখলাম। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা ই এর একটা কিন্তু সূত্র আমরা জানি, যেহেতু এখানে এ বড় তাহলে আমরা উৎকেন্দ্রিকতা ই এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল রুট ওভার, যে এ যেহেতু বড় তাহলে বড়টা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। আমি এই এইটাকেই আমি এইভাবে লিখলাম। কিভাবে লিখলাম, উভয় পাশে যদি বর্গ করো তাহলে আসবে ই স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ারের রুট যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এর উপর বর্গ করলে এ স্কোয়ার। এই এ স্কোয়ারের নিচেও আছে, তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার দিলাম, মানে এ স্কোয়ারটাকে এটার নিচেও নিলাম এটার নিচেও নিলাম। তারপর এ স্কোয়ারের নিচে এ স্কোয়ার থাকলে এটা কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে কি 1 আর মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এটা থাকবে। ঠিক আছে, এটাকেই আমরা এরকম আকারে লিখলাম। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। এখন দেখো ই এর মান এখানে দেওয়া ছিল 1/3, এখন আমরা ই এর মান 1/3 এখানে বসালাম, তা এর মানে কি ই স্কোয়ার, এর মানে হচ্ছে 1/3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এটা আমরা এরকমই রাখলাম। তারপরে আমরা পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে দেখো এখানে আমরা কি করলাম, এখানে 1/3 এর বর্গ করলাম, 1/3 এর বর্গ করলে কী হবে 1/9 ইজ ইকুয়াল যেরকম এটা ডান পাশে যেরকম ছিল ওই রকমই রাখলাম 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তার পরবর্তীতে দেখো আমরা এই বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ারকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর 1/9কে আমরা ডান পাশে নিয়ে আসলাম। তারপরে এই 1 মাইনাস 1/9 এর লসাগু করলাম, যদি লসাগু করি তাহলে আমাদের আসবে হচ্ছে 8/9, আর এখানে নিচে এ স্কোয়ার ছিল, এই এ স্কোয়ারটাকে এই পাশে এইখানে ভাগ আকারে ছিল এই পাশে আমরা গুণ আকারে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক কিন্তু তৈরি হলো, একটা সম্পর্ক এখানে পেলাম, আর এই সম্পর্কটাকে আমরা 1-2 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। তার পরবর্তীতে দেখো
আমাদের দেওয়া ছিল উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল 8, এটি আমরা লিখলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। যেহেতু এই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এটা বড় এবং বিটা ছোট এটা ধরে নিছি, তাহলে আমাদের যেহেতু এ বড়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হবে 2b² ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন এ বড়, এটা আমরা ফর্মুলায় শিখেছি, সেটাই আমি লিখলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা লিখলাম 2b² ডিভাইডেড বাই এ ইজিক্যাল 8 রাখলাম। তারপরে যদি আর গুণন করি তাহলে 2b² আর এখানে এ আর 8 গুণ হলে গুণ যদি করি তাহলে 8 হবে। তারপর আমরা উভয় পাশে 2 দিয়ে আমরা ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে শুধু b² আর এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4 আর এ লিখলাম। তারপর দেখো তোমরা এখানে 2 নং সমীকরণে b² একটা মান কিন্তু আমরা এখানে বের করছি। এই যে b², এই b² ওই মানটা আমরা বসালাম, সেটাই আমি লিখলাম যে 2 নং এর সাহায্যে, মানে 2 নং এর যে b² এর মান আমরা বের করছি ওই মানটা এখানে বসালাম। তাহলে এই মানটা যদি বসাই তাহলে 8a² ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল 4a। তাহলে এখানেও দেখো এ আছে, এখানেও দুইটা এ আছে, তাহলে আমরা উভয় পাশ থেকে একটা এ বাদ দিলাম, তাহলে এখানে থাকবে অবশ্যই একটাই বাদ দিলাম। এর মানে হচ্ছে আবার দেখো এখানে সরাসরি আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে 4a দিয়ে যদি ভাগ করো, তাহলে 4a দিয়ে এটাকে ভাগ করলে এখানে 1, আর এইখানে যদি 4a দিয়ে ভাগ করো তাহলে 8a² যদি 4a দিয়ে ভাগ করো তাহলে এখানে থাকবে 2 আর এ একটা কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে 2a, সেটাই আমি লিখলাম উপরে 2a নিচে 9 ইজ ইকুয়াল 1। তারপরে এখানে এ রাখলাম, এই 9টাকে 1 এর সাথে গুণ আকারে আনলাম, আর এই 2 যেহেতু গুণ আকার আছে এর সাথে, এই পাশে আমরা ডান পাশে আমরা ভাগ আকারে নিয়ে আসলাম। তারপর দেখো আমাদের মূলত আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা b² এবং a² এর মান বের করব, এই দুইটার মান বের করব। এর জন্য আমরা দেখো এর উভয় পাশে কি করলাম, বর্গ করলাম। তাহলে এর এই পাশে বর্গ করলে a², আর এই পাশে যদি আমরা ডান পাশে যদি বর্গ করি 9 এর উপর বর্গ মানে 81 আর 2 এর উপর বর্গ মানে 4, তাহলে আমরা এটা বর্গ করে a² এর মান পেলাম, উপরে এখানে b² এর মান পেলাম। এই a² এবং b² এর মান যদি আমাদের যে 1 নং সমীকরণ ছিল এই 1 নং সমীকরণ যদি বসাই তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা আমরা পাবো, আর যেটা আমাদের এই নির্ণয় করতে বসে। আমাদের এখন যে কাজ, আমরা যে b² এবং a² এর মান বের করছি এই মানটাই আমরা 1 নং সমীকরণে বসাবো, সেই কাজটাই আমি এখানে করলাম। দেখো এখানে আমাদের একটা কাজ আছে, b² এর যে মানটা এখানে কিন্তু a² আছে, মানে b² এর মানটা পুরোপুরি বের হয়।